আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? তো প্রবর্তনের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিবলি সাদিক। তো আজকে আমরা ফিজিক্স প্রথম পত্রের ২য় অধ্যায় গতিবিদ্যা, এই গতিবিদ্যার শুরু করব। তো তার জন্য প্রথম যে লেকচারটি আমরা আজকে দেখব সেটি হচ্ছে একেবারে বেসিক একটা টপিক দূরত্ব এবং সরণের উপর। তো আমরা হচ্ছে এই চ্যানেলে একটা একটা করে হচ্ছে প্রত্যেক টপিকের উপরে হচ্ছে থিওরি এবং ম্যাথ রিলেটেড হচ্ছে ভিডিও ছাড়বো, আপলোড করব এবং পর্যায়ক্রমে তোমাদের হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ হচ্ছে সম্পূর্ণ কভার করা হবে এখানে। তো এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট। তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে আমাদের কোর্সগুলোকে ভিজিট করতে পারবে www.proborton.org। এখানে গেলে হচ্ছে আমাদের বিগত যতগুলো কোর্স আছে সেগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমরা হচ্ছে দূরত্ব কি এবং সরণ কি এর যে বেসিক যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা বোঝার ট্রাই করি এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, প্রথমত দূরত্ব কি এবং সরণ কি এটা ভালো মতো বোঝার আগে আমাকে যে জিনিসটি বুঝতে হবে সেটা হচ্ছে কোনো একটা বস্তুর স্থিতি কি এবং গতি কি। স্থিতি, যেটাকে আমরা হচ্ছে ইংলিশে বলি রেস্ট। কি বলা হয়? রেস্ট। অর্থাৎ কোনো একটা বস্তু যদি রেস্টে থাকে সেই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে স্থিতি। অর্থাৎ সময়ের সাথে মনে করো সময় অতিবাহিত হচ্ছে কিন্তু কোনো একটা বস্তু তার অবস্থান থেকে সরে যাচ্ছে না। আমি মনে করি এই জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে আছি, সময় অতিবাহিত হচ্ছে বাট এই জায়গা থেকে আমি সরছি না, আমি হচ্ছে এই জায়গায় ফিক্সড হয়ে বসে আছি। এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা কি বলি? আমরা স্থিতি বলি। তাহলে এখানে এটাই বলা আছে, দেখো যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের যদি কোনো যদি পরিবর্তন না হয় তাহলে বস্তুর এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা কি নাম দিয়েছি? আমরা নাম দিয়েছি হচ্ছে স্থিতি। একই রকম ভাবে আমি উল্টোভাবে জিনিসটিকে বলতে পারি। মনে করো তোমার হচ্ছে সময় অতিবাহিত হচ্ছে, তুমি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছ। বললাম যে আমি যেমন এখানে সামনের দিকে মুভ করছি বা ডানে বামে মুভ করছি, এই যে আমার মুভমেন্টটা হচ্ছে যত হচ্ছে সময় অতিবাহিত হচ্ছে, আমি যেহেতু আমার অবস্থান থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারছি, এই জিনিসটাকে আমরা বলি কি? যে বস্তুটি আসলে গতিশীল আছে বা বস্তুর এই যে অবস্থাটা, সময়ের সাথে অবস্থান পরিবর্তনের যে কনসেপ্টটা, এই যে অবস্থাটা, এটাকে আমরা কি বলি? ওই বস্তুর গতি বলি এবং ইংলিশে সেই জিনিসটাকে বলা হয় মোশন। ঠিক আছে? তো আমি এখন থেকে রিকমেন্ড করব যারা তোমরা ফার্স্ট ইয়ারে আছো, যারা কেবল মাত্র হচ্ছে প্রথম বর্ষে উঠেছো ইন্টার, প্রথম থেকেই একটা জিনিস ট্রাই করবা ধীরে ধীরে করে। এই যে ইংলিশ যে টার্মগুলো আছে প্রত্যেক জিনিসের, স্থিতির ইংলিশ হচ্ছে রেস্ট, গতির ইংলিশ হচ্ছে মোশন, এই গতিবিদ্যা যে চ্যাপ্টার পড়বো এটার ইংলিশ হচ্ছে ডাইনামিক্স। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, ইংলিশ টার্ম যেগুলো আছে সেগুলো হচ্ছে এখন থেকেই মাথায় নেওয়ার চেষ্টা করবে। কারণ তোমরা যদি পরবর্তীতেও যখন হচ্ছে পড়াশোনা যদি এই ফিল্ডেই করতে চাও, হয়তো তোমরা কেউ ইঞ্জিনিয়ার হবা বা হচ্ছে মেডিকেল প্রফেশনে যাবা, যেখানে যাও না কেন, প্রত্যেক বইয়ের এই তোমাদের যে ইংলিশ টার্মগুলো আছে এগুলো যদি এখন থেকেই জানা থেকে ছোটোখাটো জিনিস, তাহলে খুব একটা ঝামেলা হবে না। প্লাস তোমাদের অ্যাডমিশন টেস্টের কথা যদি বলি, কিছু কিছু অ্যাডমিশন টেস্ট যেমন হচ্ছে আইইউটির কথা বলি, আইইউটিতে কিন্তু হচ্ছে তোমার ফুললি 100% হচ্ছে ইংলিশ এক্সাম হয়। তো তুমি মনে করো আইইউটিতে এক্সাম দিতে গেলে তোমার ইচ্ছা আছে যে তুমি এখানে এক্সাম দিবে, বাট তুমি প্রশ্ন দেখে আসলে বুঝতেই পারছো না যে কোনটা কি মিন করছে, এরকম যেন না হয়। অন্তত প্রশ্ন না বুঝতে পারলে আবার সমস্যা হয়ে যাবে। তো এই কারণে আর জিনিসগুলো আসলে তোমাকে পরবর্তীতে হায়ার স্টাডিজে অনেক হেল্প করবে এই ইংলিশ টার্মগুলো। ঠিক আছে? তো আমি এখন থেকেই তোমাদের যখন পড়াবো আমি ট্রাই করব যতটুকু সম্ভব যে এই ইংলিশ টার্মগুলো বুঝে বুঝে পড়ানোর, যাতে করে জিনিসটা তোমাদের মাথায় হচ্ছে একবারে সেট হয়ে যায়। তো দেখো আমি কি বলছি, যে একটা বস্তু যদি সময়ের সাথে এক জায়গায় স্থির হয়ে থাকে তাকে আমরা স্থিতি বলি, এবং সময়ের সাথে তার যদি অবস্থান সে পরিবর্তন করে তাহলে সেই যে জিনিসটা, তার যে এই অবস্থাটা, এটাকে আমরা বলছি কি? ওই বস্তুর গতি বলছি। এখন এখানে হচ্ছে ঝামেলা আছে। কি ঝামেলা? আমি তো বলছি যে আমি স্থির আছি, কিন্তু আমি কি অ্যাকচুয়ালি স্থির আছি? আমি যে স্থির আমাকে বলছি, এটা ঠিক যে হয়তোবা আমার সাথে এখানে যদি কেউ থাকে সে আমাকে বলবে আচ্ছা হ্যাঁ আমি তো স্থির, কারণ তার সাপেক্ষে আমি হচ্ছে কোনো নড়াচড়া করছি না, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু মনে করো তুমি হচ্ছে এখন স্পেস ক্রাফটে উপর থেকে দেখছো আমাকে, পৃথিবীর বাইরে থেকে তুমি আমাকে দেখছো, আমাকে ফলো করছো যে আমি কোথায়, দেখবে যে পৃথিবীর সাথে সাথে আমি ঘুরছি এভাবে। তাহলে ঘটনাটা কি হলো? আমি কি আসলে স্থির আছি? আমি তো স্থির নাই, আমি তো গতিশীল, বাট আমি স্থির বলছি কেন?
তার মানে এই যে সম্পূর্ণ যে কনসেপ্টটা যে আমি আসলেই স্থির আছি কিনা, আমি আসলেই হচ্ছে গতিশীল আছি কিনা, এই সম্পূর্ণ কনসেপ্টটাই হচ্ছে কোনো কিছুর কি সাপেক্ষে। এবং এই যে কোনো কিছুর সাপেক্ষে বলছি, এই জিনিসটাকে বলা হয় আপেক্ষিক। আপেক্ষিক মানে রিলেটিভ, ঠিক আছে? একজনের সাপেক্ষে আরেকজনের ঘটনা। আমি এই জিনিসটাকে বোঝানোর জন্য তোমাদের সুন্দর একটা চিত্র দিয়েছি এখানে, যে একটা গাড়ি আছে, ওই গাড়ির মধ্যে দুইজন মানুষ আছে, মানুষ এখানে আঁকা হয়নি, এ এবং আরেকজন হচ্ছে বি। তো এ এক ব্যক্তি, বি হচ্ছে আরেকজন ব্যক্তি, এবং এই যে গাড়িটি আছে সেটা হচ্ছে একটা বেগে হচ্ছে রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে আছে। তো এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, গাড়িতে বসা পাশাপাশি মুখোমুখি বসা দুইজন মানুষ দুজনকে দেখছে, এবং তারা কি অবজার্ভ করলো যে আচ্ছা আমি তো বসে আছি গাড়িতে, আমার সামনে যে বসে আছে সে তো নড়ছে না, সে তো ওই জায়গায় বসে আছে, আমিও আমার সিটে বসে আছি। তার মানে আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হতে পারে আমি তো তাহলে স্থির, সেও স্থির, কারণ আমরা দুইজনই হচ্ছে এই গাড়ির ভিতরে বসে আছি, আমরা নড়াচড়া করছি না। সংজ্ঞা যেহেতু বলছে যে সময়ের সাথে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না ঘটে তাহলে তাকে আমি স্থিতি বলি। আর স্থিতি কোনো বস্তুর যে অবস্থা, তাকে সেই বস্তুটাকে বলি কি, যে বস্তুটি আসলে স্থির অবস্থায় আছে। তাহলে আমি বলতে পারি যে এ আর বি আসলে স্থির। কিন্তু ব্যাপারটা সেরকম তো না। আমি তো একটু আগেই বললাম যে এই গাড়িটি আসলে একটা জায়গায় গতিশীল, সে সামনের দিকে চলে যাচ্ছে। তাহলে এই গাড়ি থেকে বাইরে থাকা কোনো ব্যক্তি যদি হচ্ছে এই এ অথবা বি নামের যে ব্যক্তি আছে তাকে যদি একটু অবজার্ভ করার ট্রাই করে, সে কি ফিল করবে? সে দেখবে আচ্ছা ওই যে এ এবং বি যারা হচ্ছে জানালা দিয়ে তাকায় আছে, ওই তাকিয়ে আছে, ওদেরকে যখন সে অবজার্ভ করবে সে দেখবে আচ্ছা তারা তো একটা বেগে হচ্ছে সামনের দিকে আমাকে ক্রস করে চলে গেল, অর্থাৎ আমার সামনে দিয়ে চলে গেল, তারা আসলে গতিশীল। তাহলে ঘটনাটা কি কেমন হয়ে গেল? এ হচ্ছে বলছে যে আচ্ছা বি তো হচ্ছে স্থির আছে, আবার সি আবার বি কে বলছে সে গতিশীল আছে। তার মানে জিনিসটা কি একটা আপেক্ষিক বিষয় না? আমি আসলে কখনোই বলতে পারবো না যে একজন আসলেই স্থির আছে, আমি কখনোই বলতে পারবো না একজন আসলেই গতিশীল আছে। আবার এরকমও হইতে পারে, মনে করো তোমরা হচ্ছে দুইজন দুই বাসে চলাচল করছো, দুই বাসে চলাচল করছো, দুইজনের বাসের বেগ হচ্ছে সেম। এ হচ্ছে জানালা দিয়ে আরেকজনকে দেখছে, বি নামের কাউকে দেখছে যে আচ্ছা দুইজনের তো একই বরাবর আছে, মনে হচ্ছে আমরা মনে হয় কোথাও যাচ্ছি না, আমরা স্থির অবস্থায় আছি। বাট ব্যাপারটা তো সেরকম না। ব্যাপারটা কি রকম, যে তুমি যেহেতু গতিশীল এই জন্য তোমার সাপেক্ষে তাকেও গতিশীল মনে হচ্ছে, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি ও যেহেতু একই বেগে গতিশীল এই কারণে তোমার স্থির মনে হচ্ছে। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে এই যে সম্পূর্ণ যে স্থিতি বা গতি বা গতিশীল, এই কনসেপ্টটাই হচ্ছে একটা রিলেটিভ একটা কনসেপ্ট, একটা আপেক্ষিক কনসেপ্ট, যে আমি কখনোই এক্স্যাক্টলি বলতে পারবো না আচ্ছা ওই যে বস্তুটা আছে এটা পিওরলি একেবারে ইয়েতে আছে, রেস্টে আছে, বা একেবারে হচ্ছে পিওরলি সে মোশনে আছে, আমি একেবারে 100% বলতে পারবো না। এই কারণেই আমরা যেটা করি যে কোনো একটা বস্তু আসলেই কি চলমান নাকি সে আসলে স্থির, এই কনসেপ্টটাকে বোঝার জন্য আমরা সবসময় আপেক্ষিকতার জিনিসটাকে নিয়ে আসি, বা কোনো কিছুর সাপেক্ষে ব্যাখ্যা করার ট্রাই করি যে আচ্ছা সে গতিশীল বাট আমার সাপেক্ষে, সে স্থির বাট ওর সাপেক্ষে। যেমন আমি যদি বলি যে এর যে ব্যক্তি আছে, এ ব্যক্তি গতিশীল কিন্তু কার সাপেক্ষে? সি এর সাপেক্ষে গতিশীল। আবার এ সেই স্থির কিন্তু কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে স্থির। তাহলে এই যখনই হচ্ছে আমি সাপেক্ষে কথাটা উল্লেখ করলাম, আমি অ্যাকচুয়ালি এখানে বলে দিচ্ছি যে কোনো কিছু সাপেক্ষে সব সময় কোনো একটা বস্তুর যে অবস্থাটা আছে সেই স্থির নাকি গতিশীল, সে কি স্থিতি অবস্থায় আছে নাকি গতিশীল অবস্থায় আছে, এটা আমাকে ব্যাখ্যা করতে হয়। এই কারণেই কোনো একটা গতিশীল বা আছে কিনা বা স্থিতি আছে কিনা এই জিনিসগুলোকে ব্যাখ্যা করার জন্য আমরা যে টার্মটাকে সবসময় ব্যবহার করি সেই টার্মটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি? এই যে একটু আগে যে বললাম যে একজন লোকের সাপেক্ষে আরেকজন স্থির কিংবা আরেকজন গতিশীল, এই যে যার সাপেক্ষে আমি বলছিলাম সেই হচ্ছে একজন প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে যার সাপেক্ষে কোনো একটা বস্তুর গতিবিধি আমরা হিসাব করি যে সে কি আসলে স্থির অবস্থায় আছে নাকি সে অ্যাকচুয়ালি গতিশীল অবস্থায় আছে, সেটা যার সাপেক্ষে আমরা অনুমান করব বা হিসাব করব, তার সাপেক্ষটা কি তাকেই বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামোর যদি আমরা একটু সংজ্ঞাটা দেখি, এখানে আমি লিখেছি, সংজ্ঞাটাতে বলা আছে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান সুনির্দিষ্ট করা হয়, শুধুমাত্র অবস্থান না, কোনো কোনো বস্তুর অবস্থা, অ্যাকচুয়ালি অবস্থা মানে কি, সে স্থির আছে নাকি গতিশীল আছে, সে কি বসে আছে না শুয়ে আছে, কিভাবে আছে, কি উঠছে, কোন দিকে উঠছে, ডানে যাচ্ছে না বামে যাচ্ছে। কারণ আমার সাপেক্ষে একজন ব্যক্তি যদি ডানে যায়, বা মনে করো আমার সাপেক্ষে
এখানে একজন ব্যক্তি ডানে আছে, ধরলাম আমি এ বি সি, আমি বললাম বি হচ্ছে এ এর সাপেক্ষে ডানে কিন্তু সি এর সাপেক্ষে তো বামে। তো ব্যাপারটা এরকম যে কোথায় আছে, কিভাবে যাচ্ছে না যাচ্ছে, সব জিনিস আমি যে দৃঢ় বস্তুর সাপেক্ষে হিসাব নিকাশ করি সেই কনসেপ্টটাকেই, সেই জিনিসটাকেই বলা হয় প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো এত কঠিন জিনিস না, যার সাপেক্ষে কোনো বস্তুর আমি গতিবিধি হিসাব করব তাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোকে টোটাল হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়। তিনটা ভাগে কি কি? একটাকে বলা হয় একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দুই নাম্বারটাকে বলা হয় দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো এবং আরেকটাকে বলা হয় ত্রিমাত্রিক। একমাত্রিক মানে কি? ওয়ান ডাইমেনশনাল, ঠিক আছে, সরি, ওয়ান ডাইমেনশনাল, ডাইমেনশনাল। বা এটাকে সংক্ষেপে লেখা হয় 1D, ঠিক আছে। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল বা 2D, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল বা 3D, ঠিক আছে। তাহলে এই যে প্রসঙ্গ কাঠামো এটাকে আবার বলা হয় রেফারেন্স। রেফারেন্স কার সাপেক্ষে? তো রেফারেন্স এর বাংলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তো এই যে প্রসঙ্গ কাঠামো এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি? একজন হচ্ছে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তিনটা জিনিসটাকে একটু বোঝাই কি বোঝানো হচ্ছে। বোঝানোর জন্য প্রথমে হচ্ছে আমরা একটু একমাত্রিক যে প্রসঙ্গ কাঠামো আছে সেটাকে ব্যাখ্যা করার ট্রাই করি। কল্পনা করো একটা দড়ি আছে, একটা হচ্ছে তার বা রশি হচ্ছে ঝোলানো আছে, তার উপরে আছে কি একটা পিঁপড়া। এই ধরলাম আমি পিঁপড়া আঁকলাম, ঠিক আছে। আমার ড্রয়িং দেখে হতাশ হওয়ার দরকার নেই, আমার ড্রয়িং এর থেকেও খারাপ আসলে, এটা তো তাও একটু ভালোই হয়েছে মনে হচ্ছে। আমার ড্রয়িং আসলে খুবই খারাপ। যাই হোক, মনে করো একটা পিঁপড়া তার একটা তারের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন এই তারের উপর দিয়ে হেঁটে হেঁটে যে যাওয়াটা পিঁপড়া, সে পিঁপড়া করবে কি? সে পিঁপড়া আসলে কোন দিক বরাবর সবসময় যেতে পারবে? কল্পনা করো তার যদি এদিক বরাবর হয়, এদিক বরাবর কল্পনা করো, এই পিঁপড়া যদি এখানে থাকে তাহলে সে সর্বদা হয় সামনে অথবা বামে মুভ করতে পারবে। একটা চিকন যদি সুতার কথা বলি, এই সুতার কিন্তু শুধুমাত্র এই দৈর্ঘ্যটা আছে, প্রস্থ বা পুরুত্ব খুব একটা বেশি না। আমি বলতে পারি এই সুতার উপর দিয়ে যদি হচ্ছে একটা পিঁপড়া হেঁটে চলে যায় তাহলে সে কিন্তু ডানে বামে উপরে নিচে মুভ করতে পারবে না, শুধুমাত্র এই দিক বরাবর সামনে বা পিছনে মুভ করতে পারবে। তো এই যে সামনে বা পেছনে যে মুভ করার শুধুমাত্র ক্যাপাবিলিটি, তাকে হচ্ছে শুধুমাত্র একটা রেখা বরাবর তার যে চলাচল করার ক্যাপাবিলিটি। এবং এই যে আমি বলছি যে একটা বস্তু বা কোনো একটা প্রাণী বা যে কোনো কিছু, সে শুধুমাত্র যদি একদিক বরাবর তার মুভমেন্ট থাকে, তার যদি মোশনটা, তার যদি গতিটা শুধুমাত্র একটা ডিরেকশন বরাবর থাকে, তাহলে এই যে প্রসঙ্গ কাঠামোটা, এই কাঠামোটা বা এই রেফারেন্সটাকে আমরা বলবি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল রেফারেন্স বা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। কারণ এই যে পিঁপড়া আছে, এই পিঁপড়া শুধুমাত্র একটা রেখা বরাবর চলাচল করতে পারে, সে উপরে নিচে ডানে বামে মুভ করতে পারে না। সেম কেস আমি যদি বলি যে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এর জন্য আমরা হচ্ছে কল্পনা করতে পারি এই সেম পিঁপড়া, কল্পনা করো তুমি সেম পিঁপড়া এখন ফ্লোরে আছে, হাঁটছে। এটা হচ্ছে একটা ফ্লোর, আমি আঁকছি মনে করো, তোমার হচ্ছে বাসার মেঝে, বা তুমি কল্পনা করতে পারো এই যে বোর্ডটা আছে, এই বোর্ডের উপরে হচ্ছে একটা পিঁপড়া কি করছে? হাঁটাহাঁটি করছে। এই যে পিঁপড়া, ঠিক আছে, এই পিঁপড়া হচ্ছে সামনের দিকে যাচ্ছে, সে ডানের দিকে যাচ্ছে, বামের দিকে যাচ্ছে। তাহলে যখন একটা দেয়ালের উপর দিয়ে বা এই বোর্ডের উপর দিয়ে সে যখন মুভ করতে চায়, সে কোন দিকে কোন দিকে যেতে পারবে? সে হয় সামনে পিছনে যেতে পারবে, অর্থাৎ এই লাইন বরাবর যেতে পারবে, এই লাইন বরাবর, ঠিক আছে না? এই লাইন বরাবর তার যাওয়ার ক্যাপাবিলিটি আছে, অথবা সে ডানে বামে অথবা এই লাইন বরাবর যেতে পারবে। তাহলে দেখো এখানে তার যে যাওয়ার যে ক্যাপাবিলিটিটা, তার ক্যাপাবিলিটি ওখানে ডাবল হয়ে গেল। সেই ক্যাপাবিলিটি কি? সে হচ্ছে সামনেও যেতে পারছে, পেছনেও আসতে পারছে, সামনে পেছনে এই লাইন বরাবর যেতে পারে, আবার ডানে বামে সে এই লাইন বরাবর মুভ করতে পারে। তার যেহেতু তার মুভমেন্টটা এখন দুইটা ডিরেকশনে পসিবল, এই কারণে এই যে রেফারেন্স পয়েন্টটা, এই যে রেফারেন্সটা, এই রেফারেন্সটাকে আমরা বলি হচ্ছে 2D, অর্থাৎ দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে এরকম যদি একটা কাঠামো লিখি যার মধ্যে দুইটা হচ্ছে দুই দিক বরাবর সে মুভ করতে পারে, সেই ডিরেকশনটাকে আমরা দ্বিমাত্রিক বলি। এবং চিত্র আঁকার সময় দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা তোমরা অলরেডি শিখে এসেছো 19 থেকেই, আগে থেকেই, যে এক্স ওয়াই দিয়ে যে আমরা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা পড়ি না, যে কোনো একটা পয়েন্ট, একজন কেউ হয়তো বা এইখানে আছে, এই বিন্দুতে আছে, তো এই বিন্দুতে আমরা কিভাবে বলবো যে সে এক্স অক্ষ বরাবর কতটুকু গিয়েছে, সে ওয়াই অক্ষ বরাবর কতটুকু গিয়েছে, এই যে পয়েন্টটা,
এই পয়েন্টটাকে আমরা হচ্ছে এক্স ওয়াই বিন্দু নামে হিসাব করি। তাহলে এই যে জিনিসটা এটা কি আমরা বলি আসলে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তো যখনই হচ্ছে কোনো কিছুর অবস্থা বা কোনো একজনের অবস্থান আমি যদি এরকম একটা এক্স এবং ওয়াই অক্ষ দ্বারা ড্র করি, তাহলে সেই যে বস্তুর অবস্থাটাকে এবং সেই যে প্রসঙ্গ কাঠামোকে সেটাকে আমরা বলবো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তো এই দুইটা হয়ে গেল আমাদের। সেটা কি একমাত্রিক প্রসঙ্গ কাঠামো হয়ে গেল, দেন হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হয়ে গেল। থার্ড যেটা সেটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কি জিনিস বোঝা যাচ্ছে যে এখন মনে করো হচ্ছে পিঁপড়ার পাখা গজাইছে। তোমরা জানো যে একটা কথা আছে যে পিপিলিকার পাখা জন্মায় মরিবার তরে, আশা করি শুনেছো তোমরা। এটা অ্যাকচুয়ালি সত্যি যে পিঁপড়ার হচ্ছে যখন প্রায় মৃত্যুর শয্যায় চলে আসে, অলমোস্ট লাস্ট টাইম, তো কিছু কিছু তাদের হয় কি, তাদের হয় যে পাখা জন্মায়, পাখা জন্মায় সে উড়াউড়ি করতে পারে। এখন মনে করো তোমার কাছে এখন এই জায়গায় একটা পিঁপড়া আছে, আমি যদি একে উড়তে ছেড়ে দিই পাখাযুক্ত, কল্পনা করো সে এখন উড়ছে, এই পিঁপড়া এখন কোন দিকে যেতে পারবে? সে সামনের দিকে যেতে পারবে, সামনে পিছনে যে কোনো, এটা একটা ডিরেকশন দিচ্ছি আমরা, ঠিক আছে? সামনে পিছনে যেতে পারবে, সে ডানে বামে যেতে পারবে, সে উপরে নিচেও যেতে পারবে। তিনটা ডিরেকশন না, এখন খেয়াল করো, সামনে পেছনে একটা, ডানে বামে একটা, এবং আরেকটা হচ্ছে উপরে নিচে আরেকটা। টোটাল এই তিনটা ডিরেকশনে তার মুভমেন্টটা পসিবল। তো সেম পিঁপড়া যে আসলে রশিতে চলতে পারছিল একটা ডিরেকশনে, তখন সেটাকে আমরা বলছিলাম একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। সে যখন দেয়ালে মুভ করছিল দুইটা ডিরেকশনে, তখন তাকে আমরা বলছিলাম হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এই পিঁপড়ায় যখন এখন এই বাতাসে যদি ভেসে থাকে, তাহলে তার এই প্রসঙ্গ কাঠামোটাকে আমরা বলবো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এবং এই জিনিসটাকে ড্র করা হয় এভাবে তিনটা লাইন দিয়ে। তো এটা একটা লাইন, আর এটা হচ্ছে তোমার, এটা একটা লাইন। সাধারণত এই লাইন তিনটা হচ্ছে তোমার পরস্পর লম্ব হয় তিনটেই, কিন্তু আরেকটা লাইন কোথায় আসলে, একটা লাইন তো এদিকে, একটা লাইন এদিকে, আরেকটা লাইন হচ্ছে এই বরাবর, এই কলম বরাবর। আমার কলমটা যেদিকে উঠে আছে, আশা করি দেখতে পাচ্ছ। তুমি খেয়াল করো এখানে যে কোণটা কিভাবে কি হবে, এই কোণটা 90 ডিগ্রি বোঝা যাচ্ছে, এই কোণটা তো 90 ডিগ্রি, তাই না? এটাকে আমি এইভাবে লম্ব বলি। আর এই যে কোণটা যদি এখানে লম্ব বরাবর থাকে, তাহলে এর সাথে এই ওয়াই অক্ষের সাথে এর যে কোণটা, এটাও 90 ডিগ্রি, আর এক্স অক্ষের সাথে এই কোণটা, এটাও 90 ডিগ্রি। বাট এই জিনিসটা কি আমি ড্র করতে পারবো এখানে? আমি বোর্ডে তো ড্র করতে পারবো না, এটা তো বোর্ড বরাবর সামনের দিকে, এই বরাবর। এই জিনিসটাকে যেহেতু আমি ড্র করতে পারছি না, এই কারণে আমরা করবো কি, এটাকে একটু এভাবে ড্র করব। কারণ আমি আসলে বাধ্য, আমার কাছে 3D কোনো পেন নাই যে আমি ড্র করবো এটা। কারণ এই যে সারফেসটা তুমি যে বলছো, যেই হচ্ছে আমি বোর্ডে আমি আঁকছি, এই বোর্ডটাও তো নিজস্ব একটা কি 2D একটা রেফারেন্স, তাই না? সে তো আর 3D না। সে যদি 3D হতো তাহলে হয়তো আমি 3D কিছু এখানে ড্র করতে পারতাম। বাট সে তো নিজেই একটা 2D জিনিস, কারণ তার দুইটা ডাইমেনশন আছে মাত্র। তো যেহেতু এই বোর্ডের এই ফ্ল্যাট যে প্যানেলটা আছে তার মাত্র দুইটা ডাইমেনশন, এই কারণে এখানে তুমি চাইলেও তিনটা ডাইমেনশন অ্যাকুরেটলি ড্র করতে পারবে না। ড্র করার জন্য এই লাইনটাকে তোমাকে সামনে বরাবর এই দিক বরাবর ড্র করা লাগতো। বাট যেহেতু করতে পারছি না, এই কারণে আমরা বাঁকা করে দিয়েছি। দেখে মনে হবে যে এই কোণটা মনে হয় 90 ডিগ্রির থেকে বড়, বাট অ্যাকচুয়ালি বড় না। এই প্রত্যেকেই হচ্ছে 90 ডিগ্রি, ওই হিসাবেই আমরা এখানে ড্র করেছি। তাহলে এখানে তিনটা লোকেশন তার, সেটা কি মনে করো এই জায়গায় সে পিঁপড়াটা আছে, এখন বাতাসে ভেসে আছে। তাহলে সে করবে কি, প্রথমে ধরলাম যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ধরলাম এটা আমার ওয়াই অক্ষ, এটা আমার জেড অক্ষ। তুমি কল্পনা করতে পারো তুমি তোমার বাসার মেঝে এটা, আর বাসার একটা দেয়াল এটা, আর একটা দেয়াল হচ্ছে এটা, ঠিক আছে? নিচেরটা হচ্ছে মেঝে, এটা দেয়াল, এটা আরেকটা দেয়াল। মানে এটা এটা হচ্ছে বাসার একটা কর্নার। একটা তুমি যে রুম কল্পনা করো, এই রুমের একটা কর্নার। আমি যদি হচ্ছে এভাবে বক্স থাকে তাহলে ভালো মতো বুঝতে পারা যাবে। এই হচ্ছে তোমার রুম। তো এই যে রুম রুম আছে, এই রুমের তুমি এই কর্নারটার কথা কল্পনা করো, এই কর্নার। তুমি এই কর্নারেরটাই আমি ড্র করেছি, একটা হচ্ছে এই লাইনটা, এই লাইনটা একটা, এই লাইন একটা, আর এই লাইন হচ্ছে আরেকটা, তাই না? তাহলে এই বরাবরটা, এটা তুমি কল্পনা করো মেঝে, এটা হচ্ছে একটা সাইডের দেয়াল, এটা হচ্ছে আরেকটা সাইডের দেয়াল। এটাই আমি বলার চেষ্টা করছি এখানে, ঠিক আছে না? এখন বোঝা যাচ্ছে আশা করি। তো তোমার রুমের একটা কর্নার, এই রুমের মেঝে, ওই দেয়াল, এই দেয়াল, এবং এই মাঝখানে উপরে ভাসমান অবস্থায় পিঁপড়াটা আছে, এখানে বেশি বেশি আছে। এখন ধরো তো এই জায়গায় যে ভেসে আছে, এ যদি আমি এই জায়গায় যদি যেতে চাই, তাহলে কি করতে হবে? তোমাকে প্রথমে এক্স অক্ষ বরাবর কিছু আসতে হবে, মানে মেঝে বরাবর তোমাকে এই দিকে আসতে হবে। তারপর তোমাকে সামনে বরাবর ডান বরাবর যেতে হবে, এই দিক বরাবর,
এদিক বরাবর যেতে হবে, দেন তোমাকে উপরে উঠতে হবে, তাহলে তুমি কিন্তু এই যে তোমার বিন্দুটা আছে সেই বিন্দুতে পৌঁছাতে পারবে, তাই তো? আলটিমেটলি এই যে টোটাল যে রোটেশনটা, রোটেশন না, এই যে টোটাল যে ডিস্টেন্সটা আমি কাভার করলাম, এই টোটাল 3টা অক্ষে যে আমার ডিস্টেন্সটা, এই টোটাল যে সিস্টেমটা, এটাকেই বলছে হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বা 3D রেফারেন্স পয়েন্ট। তো এই যে 3D রেফারেন্স বলি বা 2D রেফারেন্স বলি বা 1D রেফারেন্স বলি, একে ড্র করার সময় কিন্তু আমরা এভাবেই ড্র করব যখন আমরা কোনো প্রবলেম দেখব ভবিষ্যতে পরবর্তীতে। তো আশা করি বুঝতে পারা গেছে প্রসঙ্গ কাঠামো কি জিনিস। তো এগুলা যদি বুঝতে পারা যায়, তাহলে হচ্ছে আজকের আমাদের যে ক্লাসের জিনিসটা আমরা যেটা পড়তে চাচ্ছিলাম, যে দূরত্ব এবং সরণ কনসেপ্টটা কি সেটা আমরা বুঝতে পারবো। তো চলো এখন আমরা দূরত্ব কি জিনিস এবং সরণ কি জিনিস সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। প্রথমত দূরত্ব যে কথাটা বলা আছে, দেখো সংজ্ঞাটা পড়ি। কোনো বস্তু বা ব্যক্তি দ্বারা অতিক্রান্ত সমগ্র পথকে দূরত্ব বলে। তো দূরত্বর যে ইংলিশ টার্মটা এটা হচ্ছে ডিস্টেন্স, সেটা তোমরা জানো ডিস্টেন্স, এবং সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। একটা হচ্ছে ডিস্টেন্স আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো কোন একটা দূরত্ব যদি আমি বলি, আশা করি তোমরা এই চ্যাপ্টার পড়ার আগে ভেক্টর এই চ্যাপ্টারটা পড়ে আসবে, না পড়ে আসলে কিন্তু একটু সমস্যা হবে কোনো কোনো ক্ষেত্রে। তো আমি রিকমেন্ড করবো ভেক্টর চ্যাপ্টারটা হচ্ছে দেখে তারপর হচ্ছে এটা দেখো। তাহলে দেখো এই যে দূরত্ব যে আমি বলছি, এটা একটা স্কেলার রাশি। স্কেলার মানে হচ্ছে শুধুমাত্র এই ভ্যালুটাকে তুমি যদি ডিফাইন করতে চাও, তাহলে শুধুমাত্র তোমার একটা জিনিস লাগবে, সেটা কি? তার মান লাগবে। অর্থাৎ আমি যদি বলি যে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, তো আমার আঁকাবাঁকা যতগুলো পথই হোক না কেন, আমি টোটাল যে পরিমাণ পথ অতিক্রম করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, সেই জিনিসটাকে আমরা বলবো তার হচ্ছে দূরত্বের ভ্যালু। কিন্তু শুধুমাত্র তাহলে কি এই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য তোমার মান হলে যথেষ্ট? তুমি মনে করো এই জায়গায় আছো, তুমি হচ্ছে এদিক থেকে ঘুরে ঘুরে এই জায়গায় আসলে, তো এখান থেকে শুরু করে আঁকাবাঁকা পথে হচ্ছে এই জায়গায় আসছো, থামো, আরো অনেকগুলো পয়েন্ট দিই। তো এই জায়গা থেকে এ পয়েন্ট থেকে তুমি বি পয়েন্টে আসলে, তো ধরলাম এ থেকে তুমি ঘুরে ঘুরে আসছো, এই টোটাল যদি পথটা আমি যদি হচ্ছে ফিতা দিয়ে একবারে মাপতাম, যে আসলে কতটুকু আমি অতিক্রম করলাম আঁকা বাঁকা পথে, এই টোটাল পথটা যদি আমি একবার মাপতে পারতাম, তাহলে টোটাল যে আমার এই পথটা, অ্যাকচুয়াল যে অতিক্রম করার যে আমার পথটা আছে, সেইটাকেই আমরা বলি কি, যে আমার ডিস্টেন্স, অতিক্রান্ত ডিস্টেন্স বা দূরত্ব, এটাকে এস দ্বারা ধরলাম, আমি প্রকাশ করলাম। ঠিক আছে, আমরা আপাতত এস দ্বারা প্রকাশ করলাম। এখন তাহলে ডিসপ্লেসমেন্টটা কি, অর্থাৎ সরণটা কি? সরণটা মানে হচ্ছে দেখো, কোনো বস্তু বা ব্যক্তি কর্তৃক যাত্রার প্রাথমিক বিন্দু, এটা মাথায় রাখবা, প্রাথমিক বিন্দু বা ইনিশিয়াল যে পয়েন্টটা আছে, একবারে তুমি যেখান থেকে স্টার্ট করেছো তোমার যাত্রার, সেটা ইনিশিয়াল যে পয়েন্টটা আছে, হতে শেষ বিন্দু অর্থাৎ ফাইনাল যে পয়েন্ট আছে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত অতিক্রান্ত সরল রৈখিক যে পথ, এটাকে সরণ বলে। তো তুমি এখান থেকে যাত্রা শুরু করেছিলে, যাত্রা শুরু করে তুমি এখন এই জায়গায় পৌঁছেছো, তো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত অতিক্রান্ত যে সরলরৈখিক যে পথটা, এই যে সরলরৈখিক, সেই পথটাই হচ্ছে আমার সরণ। এবং এই সরণটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, কি দ্বারা? আর দ্বারা প্রকাশ করি। এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে সরণ কিন্তু আগের মতো একটা স্কেলার রাশি না, এটা একটা ভেক্টর রাশি, এবং এটা শুধুমাত্র মানের উপর না, বরং এই যে তীর দিয়েছি, তীরের উপরও ডিপেন্ড করে। ঠিক আছে, এই কারণে এটাকে আমরা লেখার সময় এইভাবে লিখে একটা ভেক্টর চিহ্ন দিয়ে দেই, যে এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ আমার ইনিশিয়াল যে স্টেট ছিল, এটা হচ্ছে আমার ইনিশিয়াল যে পয়েন্ট ছিল, আর এটা হচ্ছে আমার ফাইনাল যে পয়েন্ট আছে। ইনিশিয়াল থেকে শুরু করে ফাইনাল পয়েন্ট পর্যন্ত আমার টোটাল যে অতিক্রান্ত যে পথটা, সেই পথের ভ্যালুটাই হচ্ছে আমার কি হবে, আমার সরণের মান হবে। এবং এই জিনিসটাকে আবার এটাও বলা যায় যে এই সরণ যেটা হয়, সেটা সব সময় একটা জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য একেবারে শর্টেস্ট যে ডিস্টেন্সটা, সেটা। তো সরণ সবসময় কি হয়, কল্পনা করো তুমি এ থেকে বিতে যেতে যাচ্ছ, তুমি যদি সবচেয়ে কম পথ অতিক্রম করে যেতে চাও, তাহলে কিভাবে যাবা? তুমি যত আঁকাবাঁকা পথই আঁকো না কেন, যত আঁকাবাঁকা পথ আঁকো, সবসময় ছোট ডিস্টেন্স হবে সরলরৈখিক যে দূরত্বটা, সেটা। তার মানে এ কারণে এটা বলা হয় যে সরণ হচ্ছে এক ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করে ফাইনাল পয়েন্ট পর্যন্ত সবচেয়ে যে শর্টেস্ট যে ডিস্টেন্সটা, স্বল্পতম দূরত্বটা,
ডিস্টেন্স লিখছি কিন্তু, শর্টেস্ট ডিস্টেন্সটাই অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট। ব্যাপারটা এরকম যে আমি স্টার্ট থেকে শুরু করে এন্ড পর্যন্ত আমার টোটাল যে শর্টেস্ট ডিস্টেন্স, সেটাই অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা আমাকে দেয়, মানটা আমাকে দেয়। বা দিকটা আমি কীভাবে পাবো? সবসময় যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে সরণের দিক হবে ইনিশিয়াল থেকে শুরু করে ফাইনালের পর্যন্ত একটা যদি আমি তীরের ডিরেকশন দিই, সেটা অবশ্যই কিন্তু বি থেকে এতে হবে না, মাথায় রাখবে। ডিরেকশন কিন্তু বি থেকে এতে না, বরং এ টু বি। কারণ সবসময় ইনিশিয়াল থেকে শুরু করে ফাইনাল পয়েন্ট পর্যন্ত এই যে টোটাল যে দিকটা, ইনিশিয়াল টু ফাইনালের দিকে, এটাই হবে তোমার সরণের দিক। তা আশা করি বুঝতে পারা গেছে। তো এই জিনিসটাই হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি। তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, কারণ এই জিনিসটা মাথায় থাকলে কিছু কিছু প্রবলেমে তোমাদের আসলে হেল্প হবে, যে শর্টেস্ট ডিস্টেন্স এই কনসেপ্টটা। তো আমরা পরবর্তীতে করবো ওগুলো। আজকে আপাতত আমরা হচ্ছে আগে এই যে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কিভাবে বের করা যায় সেটার একটা গ্রাফিক্যাল একটা নোটেশন দেখব, রিপ্রেজেন্টেশন দেখব। তো কল্পনা করো আমি দূরত্ব এবং সরণ বের করার জন্য এরকম একটা চিত্র এঁকে রেখেছি, একটা 2D একটা রেফারেন্স, ঠিক আছে? 2Dটা, তাই তো দেখে বোঝা যাচ্ছে, শুধুমাত্র এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে। তো 2D এর জন্য জিনিসটা যেরকম হবে, 3D এর জন্য সেম টাইপেরই হবে, শুধুমাত্র একটা এক্সট্রা অক্ষ আসবে এখানে, জেড অক্ষ। তো ওটা আমি আঁকছি না আপাতত। দেখো এই যে 2D যে একটা ডায়াগ্রাম এঁকেছি আমি, এখানে এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে। আমি কল্পনা করলাম যে আমি এখন 1 নাম্বার বিন্দু থেকে 2 নাম্বার বিন্দুতে আসতে চাই, এবং আসার ক্ষেত্রে আমি করলাম কি, আমি একটা গাড়ি নিয়ে বের হলাম, ঠিক আছে? আমার কাছে একটা মোটরসাইকেল আছে। তো মোটরসাইকেল নিয়ে হচ্ছে আমি বের হয়েছি। বের হয়ে করলাম কি, আমি 1 থেকে শুরু করে 2তে আমি ডিরেক্ট না এসে আমি করলাম কি, 1 থেকে ঘুরে 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 ঘুরে, কারণ আমার মোটরসাইকেল আমি নতুন কিনেছি, এখন আমার চালানোর খুব ইচ্ছা, এখন আমি শর্টকাটে যাব না, আমি হচ্ছে গোটা দুনিয়া ঘুরে ঘুরে হচ্ছে আমি 2 নাম্বার পয়েন্টে আসছি। কিভাবে ঘুরছি? প্রথমে হচ্ছে 1 থেকে এতে গেছি প্রথমে আমি, ঠিক আছে? তারপর আমার ইচ্ছা হচ্ছে না, এতে ভালো লাগছে না, আর একটু যাই, কারণ মোটরসাইকেল আছে, আমি এখন যাব। এ থেকে আমি বিতে গেলাম, আবার ভালো লাগছে না, মনে হচ্ছে আর একটু দূরে যাই, মোটরসাইকেল তো আছে, তেল তো আছে গাড়িতে, তাহলে বি থেকে এখন আমি 2 নম্বরে গেলাম। তো এই যে দেখো, 1 থেকে প্রথমে এতে, দেন এ থেকে আবার বিতে, বি থেকে দেন হচ্ছে 2 নম্বর পয়েন্টে আমি পৌঁছালাম, এখন আমার ভালো লাগছে না, আমি এখানে থেমে গেছি। এই যে আমার যে জার্নি, আমার জার্নির যে ইনিশিয়াল পয়েন্ট, সেই ইনিশিয়াল পয়েন্ট কোনটা ছিল? এটা এটা ছিল আমার ইনিশিয়াল পয়েন্ট। এবং আমার যে জার্নি, এই জার্নির যে ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। এখন আমাকে বের করতে বলা হলো যে ইনিশিয়াল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত তুমি কত দূরত্ব অতিক্রম করেছো। ও এখন ভাবছে মোটরসাইকেল চালাইতে এসে এখন ম্যাথ করতে দিয়েছে। যাই হোক, যেহেতু দিয়েছে তাহলে করাই লাগবে, তো চলো ম্যাথ করি এখন। এখন আমাকে বলা হলো যে 1 থেকে এতে যখন তুমি গেছো, তোমার গাড়িতে সামনে কি একটা স্পিডোমিটার থাকে, কত কিলোমিটার গেছো সেটা দেখা যায়। তো ধরলাম যে ওখানে যাওয়া গেল, যে তুমি আসলে এস এ পরিমাণ দূরত্ব এসেছো, এখানে দেখা গেল কিছু একটা 1 কিলোমিটার 2 কিলোমিটার, যাই হোক। এ থেকে যখন তুমি বিতে যাও, খুবই তোমার গাড়ি দেখাচ্ছে আচ্ছা তুমি আরেকটু বেশি এস বি পরিমাণ দূরত্ব গেছো। বি থেকে যখন তুমি 2 নম্বর পয়েন্টে আসো, তখন এটাকে বলো যে তুমি এস সি পরিমাণ দূরত্ব গেছো, ধরে নিচ্ছি। তো এটা হচ্ছে এস এ পরিমাণ, দেন হচ্ছে এস বি পরিমাণ, দেন হচ্ছে এস সি পরিমাণ দূরত্ব। আমাকে যদি বলা হয় আমার ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করে ফাইনাল পয়েন্ট পর্যন্ত টোটাল ডিস্টেন্সের ভ্যালুটা কত, আমি আসলে মাঝে মাঝে বাংলাও লিখবো ইংলিশও লিখবো, তো এটা বাংলাও লিখে দিই। দূরত্ব, আমাকে যদি বলে দূরত্বের ভ্যালুটা কত, তাহলে দূরত্বের ভ্যালু অ্যাকচুয়ালি হবে, তুমি আসলেই যতটুকু পথ অতিক্রম করে 1 থেকে 2 নম্বর পয়েন্টে গেলে, এই টোটাল আঁকাবাঁকা হোক যেমনই হোক, এটা আঁকাবাঁকা যতই হোক না কেন, টোটাল ডিস্টেন্সটাই, সরি, টোটাল পথটাই হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স। সেটা হচ্ছে কি হবে, এস এ প্লাস এস বি প্লাস এস সি। তাহলে তোমার আসলে গাড়িতে ওই যে মোটরসাইকেলের সামনে যে কিলোমিটার উঠে থাকে না, ওটা অ্যাকচুয়ালি এই দূরত্বের মানটা উঠে থাকে, এটা সরণের ভ্যালু কিন্তু উঠে থাকে না, ঠিক আছে? তাহলে এই যে আমি দূরত্বের ভ্যালুটা টোটাল বললাম, সেই দূরত্বটা হচ্ছে আমার এটা। এখন আমাকে বের করতে বললো, তাহলে তুমি এক কাজ করো, তুমি হচ্ছে এখন সরণের ভ্যালুটা বের করো, যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত তোমার সরণটা হলো কত। তো আমার এখন বের করতে বলেছে টোটাল ডিসপ্লেসমেন্ট। এক কাজ করে এটাকে অন্য কালারে লিখি একটু, তাহলে আইডেন্টিফাই করতে সহজ হবে। টোটাল ডিসপ্লেসমেন্ট,
তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট বা এটাকে বলা হয় সরণ। তো সরণটা কত? আমি কি বললাম, সরণ কি বলেছিলাম, আমার ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত একটা মাত্র সরলরৈখিক যে শর্টেস্ট দূরত্বটা আছে সেটাই হচ্ছে আমার সরণ। এটাকে আমরা আপাতত আর ভেক্টর দ্বারা প্রকাশ করছি। তাহলে এই যে আর এর যে মানটা যদি আমাকে বের করতে বলে, আর এর যে মান যদি বের করতে কিভাবে করব, আমি আর এর মান বের করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি চাইলে এইখানে একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি, যে অ্যাকচুয়ালি ১ নাম্বার পয়েন্টটা এই এক্স ওয়াই অক্ষে কোন জায়গায় ছিল তার অবস্থানটা আমি একটা ভেক্টর রেখা দ্বারা বুঝিয়েছি। এটাকে আমরা অবস্থান ভেক্টর বলি। তোমরা আশা করি জানো যে অবস্থান ভেক্টর একবারে 0 থেকে শুরু করে, মূল বিন্দু থেকে শুরু করে একবারে হচ্ছে কোন একটা পয়েন্ট পর্যন্ত যেই সরলরৈখিক যে রেখাটা টানা হয় এবং সেটা যে ভেক্টর হয় সেই ভেক্টরটাকে আমরা কি বলি, তার এটাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে ১ নাম্বার পয়েন্টের অবস্থান ভেক্টর যদি r1 হয়, ২ নাম্বার পয়েন্টের অবস্থান ভেক্টর যদি r2 হয়, তাহলে ১ থেকে ২ নাম্বার পয়েন্ট পর্যন্ত আমার যে ডিসটেন্সটা r, সেই r আমি বের করতে পারি কিভাবে? আমরা চাইলে এখানে কিন্তু একটা ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করতে পারি। কিসের ত্রিভুজ সূত্র? ত্রিভুজ সূত্র হচ্ছে তোমার ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে আমি কি বলতে পারি, যেই দুইটা একই ডিরেকশনে তাদের যোগ এবং যেটা বিপরীত ডিরেকশনে সেটার সমান হবে, লব্ধি আর কি। তাহলে r1 প্লাস r ইকুয়ালস টু r2। তাহলে এটা হবে r1 প্লাস r ইকুয়ালস টু r2, বা আমি বলতে পারি r সমান r2 মাইনাস r1। তাহলে দেখো এখানে একটা খুবই ভালো জিনিস একটা বোঝার আছে, সেটা কি, যখনই তোমার ডিসপ্লেসমেন্ট বের করতে বলবে, সরণ বের করতে বলবে, তখন মাথায় রাখতে হবে তোমার শেষ পয়েন্টের অবস্থান ভেক্টর থেকে আদি পয়েন্টের অবস্থান ভেক্টর বিয়োগ করা লাগবে। দেখো তো r1 মাইনাস r2 এসেছে কি এখানে? আসেনি কিন্তু, r2 মাইনাস r2 এসেছে। যে আমাকে যদি বলে ভেক্টর আকারে যদি দেয়া থাকে যে এই জিনিসটার সরণটা বের করো বা এই সরণ ভেক্টরটা বের করো, তাহলে ফাইনাল পয়েন্টের যে হচ্ছে অবস্থান ভেক্টর r2 মাইনাস ইনিশিয়াল পয়েন্টের যে অবস্থান ভেক্টর r1, এই দুইটার যে বিয়োগফল আলটিমেটলি সেটাই হবে তোমার সরণের মান। এখন এই সরণের মান তো এভাবে বের করাই গেল, অবশ্যই যদি তুমি জানো তো খুবই ভালো। অথবা তুমি চাইলে করতে পারো কি, তুমি যেহেতু থেমে 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 অনেক জায়গায় গেছো, তুমি প্রত্যেকটা আলাদা আলাদা সরণের যোগফল আকারেও বের করতে পারো। কিভাবে? আমি কল্পনা করে নিয়েছি তুমি প্রথমে হচ্ছে এ থেকে 1 থেকে এ বিন্দুতে গেছো, তো এই যে আঁকা বাঁকা পথে গেছো এটা তোমার দূরত্ব। কিন্তু আমি যদি 1 থেকে এ পর্যন্ত একটা সরলরেখা টানতাম, একটা সরলরেখা আঁকতাম, তাহলে এই যে দূরত্বটা হতো সেটা হতো আমার কি 1 থেকে এ পর্যন্ত আমার যে সরণটা, এটাকে আমি এখন আর এ বলতে পারি। একই রকম ভাবে এ থেকে বি তে তুমি বাঁকা পথে গিয়েছিলে, তাহলে সেটা হচ্ছে তোমার এস বি ছিল, সরণ দূরত্ব ছিল। এখন এ থেকে বি পর্যন্ত সরলরেখা দূরত্ব টানলে এটা তোমার হচ্ছে আর বি, অর্থাৎ তোমার সরণ হবে। ভেক্টর চিহ্ন দিচ্ছে না আপাতত, শুধু মানটা নিয়ে হিসাব করছি। একই রকম ভাবে বি থেকে যখন তুমি 2 বিন্দুতে গেছো, তখন তোমার সরণ ছিল হচ্ছে দূরত্ব ছিল এস সি, তাহলে তোমার সরণ হবে আর সি, এই সরলরেখার দূরত্বটা। তুমি যদি এই তিনটা রেখা যদি যোগ করো তবুও কিন্তু এটা পেয়ে যাবে, আলটিমেটলি সেমই জিনিস মিন করবে। বাট কি সমস্যা এখানে, ভেক্টর পদ্ধতিতে যোগ করতে হবে তোমাকে। কারণ দেখো আলটিমেটলি এটা প্লাস এটা প্লাস এটা ইকুয়ালস টু এটা আলটিমেটলি লব্ধির মতোই মিন করে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো আর সমান আর এ প্লাস আর বি প্লাস আর সি এর যোগফল। তো যেহেতু এখানে দিকটা তাদের সেম না, শুধুমাত্র আমি যোগ আকারে লিখতে পারবো না, তোমাকে ভেক্টর আকারে লিখতে হবে। ওটা আমরা যদি ম্যাথ করি কখনো, তাহলে হচ্ছে জিনিসগুলো খুব ভালো মতো দেখিয়ে দিব। তাহলে এই হচ্ছে তোমার সরণ কি জিনিস এবং হচ্ছে দূরত্ব কি জিনিস, এর যে বেসিক যে ফান্ডা সেগুলো আমরা তোমাকে বুঝিয়ে দিলাম। তো এখন আমরা কিছু প্রবলেম সলভ করব। তার জন্য তোমাদেরকে বলে রাখি যে আমরা এই চ্যানেলটা শুরু করছি তোমাদের ভালোর জন্যই। তো তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করো এই চ্যানেলে এবং তোমার ফ্রেন্ডসদেরকে তোমরা ইনভাইট করো, যে যাতে করে সবার কাছে এই জিনিসটি পৌঁছায়। ঠিক আছে? তো চলো আমরা এখন চলে যাব আমাদের দূরত্ব এবং সরণ, যেটা আমরা কনসেপ্টটা পড়লাম, এর উপর বেসিস করে ছোট ছোট 2-3টা ম্যাথ করব। চলো দেখি কিভাবে কি করা যায়। প্রথমে বলা আছে কি, দেখো চিত্রের বৃত্তাকার পথে অর্ধেক ঘূর্ণন, কতটুকু অর্ধেক ঘূর্ণন সম্পন্ন করলে দূরত্ব ও সরণের মান নির্ণয় করো। তো একটা বৃত্ত দেয়া আছে, এই বৃত্তাকার পথে ধরলাম তুমি এই জায়গায় তুমি যাত্রা স্টার্ট করেছো, করলে কি এখান থেকে এই বৃত্তাকার পথে তুমি যাত্রা করে অর্ধেক ঘূর্ণন বলছে মানে কি টোটালটা না, এই জায়গায় পৌঁছাবা।
তাহলে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আসতে তোমার যে দূরত্বের মানটা এবং সরণের মানটা সেটা কত হবে এটা আমাকে বের করতে বলেছে। তো আমি কি বলেছি, দূরত্ব মানে হচ্ছে আমরা এস দ্বারা নামকরণ করতে পারি, আর এই সরণটাকে আমরা অন্য একটা কিছু নামকরণ করি, আমরা ডি দ্বারা নামকরণ করি। এর কারণ হচ্ছে এখানে যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধটাকে আবার আর বলা লাগবে, তো আর যাতে করে কনফিউজ না হই আমরা। তাহলে এই যে আর মানে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে প্রশ্নে 1 মিটার। আমাকে বের করতে বলেছে এই সরণের মানটা কত, সরি দূরত্বের মানটা কত, সরণের মানটা কত। আমি কি বললাম সংজ্ঞায়, দূরত্ব হচ্ছে টোটাল যতটুকু তুমি পথ কভার করবা, সেটা যতই আঁকা বাঁকা হোক, যদি বের করা যায় তাহলে সেটাই তোমার আনসার। ফিতা দিয়ে যদি মাপতে পারো তাহলে আরো বেটার। বাট এটা সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছে, যেহেতু এটা বৃত্তাকার একটা জিনিস, তার মানে এটা আসলে সুতা দিয়ে মাপা লাগবে না, সূত্র দিয়ে মাপলেই হয়ে যাবে। তারপর সূত্র দিয়ে মাপবো, কিভাবে মাপবো? যেহেতু একটা বৃত্ত, আমরা জানি কি বৃত্তের টোটাল যে পরিধিটা, এই টোটাল পরিধি হচ্ছে 2πr। আলটিমেটলি আমি 2πr যাইনি, আমি অর্ধেক গিয়েছি। তাহলে যেহেতু আমি অর্ধেক গিয়েছি তাহলে 2πr এর অর্ধেক হবে। তাহলে তোমার যে দূরত্ব, দূরত্ব এই দূরত্ব সমান আমি বলতে পারি, এস সমান আমি বলতে পারি, সেটা হচ্ছে 2πr ডিভাইডেড বাই 2। আর 2πrটা হচ্ছে সম্পূর্ণটা পরিধি, কিন্তু অর্ধেক আমি যেহেতু গেছি তাহলে 2πrকে আমি 2 দ্বারা ভাগ করে নাও। তাহলে এই 2 2 কেটে যাবে, কি আসবে পাই ইন্টু আর, আর এর মান তো 1 মিটার প্রশ্নেই বলা আছে, তাহলে পাই ইন্টু 1 মানে কত, আলটিমেটলি আসছে 3.14 মিটার। 3.1416, অনেক কিছু লিখতে পারো, যাই হোক এটা অ্যান্সার। এটা একটা গেল। পরবর্তী বলেছে তোমাকে সরণের মান বের করতে, তাহলে সরণটা একটু বের করে দেখি, সরণ কত হয়। সরণ, সরণটাকে আমি বলতে পারি ডি, ডি আকারে। তাহলে সরণ এর মানে হচ্ছে, আমি কি বলেছি যে আমার ইনিশিয়াল যে পয়েন্ট আছে, ইনিশিয়াল এখান থেকে শুরু করে আমি ফাইনাল যেখান পর্যন্ত আসব, এর যে সরলরৈখিক দূরত্বটা সেটা দেখেই বুঝতে পারা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি এই যে বৃত্তাকার পথ আছে তার ব্যাসের সমান। আলটিমেটলি ডি সমান আমি কি বলতে পারি, আর এর ডাবল। তাহলে দেখো কত এসেছে, 2 ইন্টু আর মানে 1 ইকুয়ালস টু 2 মিটার। একটু আনসারটা খেয়াল করলেই বুঝতে পারবে, আমি যে বলেছিলাম, আমি যে বলেছিলাম যে সবসময় সরণের যে মানটা সেটা শর্ট হয়, শর্ট হয়েছে। তুমি ইনিশিয়াল থেকে ফাইনাল পজিশনে এসেছো, এবং আমি বলেছি যে এখান থেকে এই পথে আসতে তুমি আর যত পথে অতিক্রম করো না কেন 2 মিটারের কম পাবা না, এটা আমি গ্যারান্টি দিতে পারছি। কারণ এটা হচ্ছে সরণের মানটা এবং সেটা সরলরৈখিক দূরত্ব, এবং সরলরৈখিক দূরত্ব অলওয়েজ দ্য শর্টেস্ট পাথ, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমি দেখে বোঝা যাচ্ছে কি, দেখে বোঝা যাচ্ছে যে ডি অ্যাকচুয়ালি এস এর থেকে ছোট, এবং এটা হতে বাধ্য। এটা না হলে আসলে তোমার ম্যাথ ভুল হয়েছে, সূত্র কখনো ভুল হবে না, ফিজিক্স ভুল হয়ে যাবে না, ক্যালকুলেটর ভুল হতে পারে, মানে তোমার আর কি হাত ক্যালকুলেটর চাপা। যাই হোক, এই হচ্ছে প্রথম যে প্রবলেমটা, সেটা এটা খুবই সহজ ছিল। এত সিলি প্রবলেম কি আসবে? তাহলে চলো আমরা একটু কঠিনে যাই। কঠিন বলবো না, একটু ট্রিকি। জিনিসটা কি বলা আছে দেখো, চিত্রের বৃত্তাকার পথে এ থেকে বি বিন্দুতে অতিক্রম করলে দূরত্ব সরণের মান নির্ণয় করো। তাহলে এখানেও দূরত্ব বের করতে বলেছে এবং সরণ বের করতে বলেছে, এটাকে আমি ডি ধরি, দূরত্ব এবং সরণের মান নির্ণয় করো। এখন প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু আর আগের মতো বলেনি যে অর্ধেক অতিক্রম করেছে বা 2বার অতিক্রম করেছে, এটা হচ্ছে মাত্র 60 ডিগ্রি কোণ অতিক্রম করে এ থেকে বি পর্যন্ত এসেছে। তাহলে 60 ডিগ্রি অতিক্রম করে যেহেতু এ থেকে বি পর্যন্ত আসছে, তাহলে আমাদের একটু মনে হয় ঝামেলা হবে দেখে মনে হচ্ছে। তাহলে দেখি চলো ঝামেলার জন্য আমরা প্রস্তুত কিনা। প্রথম কাজ হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্টটা বের করা। তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, এটাকে আমি আই বলছি, এটা ফাইনাল পয়েন্ট, এটাকে আমি এফ বলছি, এফ। তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত আমার যে বাঁকা দূরত্বটা সেটাই হবে কি আমার, সেটাই হচ্ছে আমার সরণ। এটাকে আমরা এস নামে নামকরণ করি, যেটা আমরা অলরেডি করেছি। তাহলে সরণ সমান, সরণ সমান এস সমান কি বলতে পারি আমি, দেখো তো, এটা তোমরা 9 10 পড়েছো। কোন একটা বৃত্তাকার পথে কেউ যদি আঁকাবাঁকা পথে একটা হচ্ছে তোমার বৃত্তাকার পথে যায় এবং সে যদি কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে, সেই কোণটাকে যদি আমি থেটা বলি, তাহলে এখানে বৃত্তের যে চাপটুকু উৎপন্ন হবে সেই চাপের সাথে ব্যাসার্ধ এবং থিটার সম্পর্ক কিরকম, এস সমান আর থিটা। তাহলে আমি এস সমান আর থিটা এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু করতে পারবো, করে ফেলো। বাট এখানে একটা জিনিস মাথায় রাখার বিষয় আছে, সেটা কি, সেটা কি 60 বসাবো আমি, না,
কখনোই থিটার মান যখন তুমি মান বের করছো থিটা কখনো ডিগ্রিতে বসানো যাবে না, সেটা রেডিয়ানে করতে হবে। তো সেটাই করবো আমি। রেডিয়ানে করার জন্য কি করা লাগে আমরা জানি আশা করি। আগে বসাই, আর এর মান হচ্ছে 1 এবং থিটা কত, থিটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60 ইন্টু পাই বাই 180, তাই না? ডিগ্রিকে রেডিয়ান করার জন্য আমরা পাই বাই 180 দ্বারা গুণ করি, তাহলে 60 180, তাহলে 318, এটা চলে আসবে পাই বাই 3 মিটার। এটাই আনসার। তোমরা চাইলে 3.14 করতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের উপর ছেড়ে দিলাম। এটা তো করাই যাবে, তাই না? চলে আসি পরবর্তীটাতে। বলেছে কি, এখানে বলেছে যে সরণ এবার নির্ণয় করো। তো আমি দূরত্ব পেয়ে গেলাম, দূরত্ব পাওয়া হয়ে গেছে, এটাকে একটু সাইড করি। দূরত্ব যেহেতু পেয়ে গেছি, এখন আমরা সরণ বের করব। সরণ, সরণ কিভাবে বের করব? আচ্ছা আমি কি ভুল লিখেছিলাম এতক্ষণ ধরে, তাই না? কেউ বলো নাই তোমরা, বললেও আসলে আমি শুনিনি। যাই হোক, এটা আসলে দূরত্ব ছিল না, সেটাই সরণ, দূরত্ব ছিল, এটা সরণ ছিল না, এটা আসলে দূরত্ব ছিল, ঠিক আছে? সরণ, সরণ কি জিনিস? সরণ হচ্ছে তোমার এখান থেকে এ থেকে শুরু করে বি পর্যন্ত যে সরলরৈখিক দূরত্বটা, এটাই হচ্ছে আমার সরণ। সো এটা আমাকে বের করতে হবে সরণের যে মানটা। তো সরণের মান যদি নির্ণয় করতে চাই আমি, কি করতে হবে আমাকে? সরণের মান নির্ণয় করার জন্য আমাকে এই এতটুকু রেখার দূরত্ব বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের কিছু আইডিয়া রাখতে হবে, সেটা হচ্ছে এখন আমরা একটু ত্রিকোণমিতিতে চলে যাব। ফিজিক্স আর ত্রিকোণমিতি আসলে বা ম্যাথ একেবারে ইন্টারলিঙ্কড। ফিজিক্সের যে কোনো প্রবলেম করার জন্য ম্যাথের কিছু না কিছু সূত্র কাজে লাগবে। তো অবশ্যই তোমাকে এই জিনিসগুলোকে মাস্টার হতে হবে, যে তোমার যাতে করে ম্যাথের সূত্র একেবারে হচ্ছে মাথায় থাকে। তুমি জাস্ট, আমি চিত্র দিব, তুমি জাস্ট করে দিবা, এরকম। তো এটা কোন সূত্রে অ্যাপ্লাই হবে এটা আসলে দেখে বুঝতে পারা যাচ্ছে, মানে আমি পারছি আর কি, তোমরা পারছো কিনা জানি না, বাট এখন বললে পেরে যাবে তোমরা। একটা ত্রিভুজ ড্র করবো আমি, ঠিক আছে? এরকম ত্রিভুজ, এই ত্রিভুজের কল্পনা করো, এই বাহুটা হচ্ছে এ, কোণটা হচ্ছে এ বি সি, দেখতে অনেকটা এরকম এরকম লাগতেছে। আর এখানে তোমার যে কোণটা, এই কোণটাকে থিটা না বলে আমি বি কোণই বলছি। এ কোণের বিপরীত বাহু যদি হচ্ছে স্মল এ হয়, বিপরীত বাহুর দৈর্ঘ্য, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য যদি স্মল বি হয়, সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য যদি স্মল সি হয়, তাহলে ত্রিভুজের কোসাইন সূত্র অনুসারে আমরা বলতে পারি cos বি সমান, কি বলা যায়? cos বি সমান বলা যায় সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই 2 সি এ। সহজ ভাষায় আমাকে যদি cos বি এর মান বের করতে বলে, তাহলে উপরে হবে বাকি যে এই কোণের যে সন্নিহিত যে দুইটা বাহু আছে তাদের স্কয়ার করব, অর্থাৎ বি কোণ দিয়েছে, তাহলে এর সাথে কোনটা কোনটা বাহু আছে, এ আছে এবং সি আছে, তাহলে সি স্কয়ার প্লাস এ স্কয়ার, এটাকে স্কয়ার করে যোগ করব এবং ওই কোণের যে বিপরীত বাহুটা আছে তাকে স্কয়ার করে তার সাথে বিয়োগ করে দিব, এবং নিচে হবে 2 ইন্টু এই দুইটা বাহুর গুণফলের সমান। এই সূত্র যদি মনে থাকে, তাহলে এই সূত্রটা আমি এই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো কিভাবে? এই দৈর্ঘ্যটা অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ আর, এই দৈর্ঘ্যটা অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ আর, আমি আর জানি, আর জানি, কোণ জানি, সব কিছুই আমার সেট আপ রেডি। আমি যদি সব এখানে বসিয়ে দেই, কিছু না কিছু একটা সূত্র বের হবে। তো আমরা একেবারেই না বসিয়ে প্রথমে একটা কাজ করব। সেই কাজটা কি? প্রথমে একটা সূত্র জেনারেট করার ট্রাই করব, যে এরকম র্যান্ডম যদি কোনো একটা কোণ দেয়া থাকে বৃত্তাকার পথে, তাহলে কোন সূত্র আসবে সেটা আমরা একটু প্রমাণ করব, যাতে করে পরবর্তীতে তোমাদের যদি এই প্রশ্ন আসে, তোমরা এত কিছু না করে যাতে করে ডিরেক্ট বসে দিতে পারো। তো চলো সেটা আমরা করব। আমি একটু কাজ করি, হাবি যাবে একটু মুছে দেই, একটু মুছে দেই। এটা থাক, এটা যেহেতু আমি করেছি এখনই, এটা থাক। এই সূত্র অ্যাপ্লাই করবো হচ্ছে এখানে। এখানে দেখো cos বি যেখানে, সেখানে থিটা আছে, তাহলে বি এর পরিবর্তে আমি থিটা লিখবো, cos থিটা সমান, এখানে সি এবং এ এর জায়গায় কে কে আছে, আর এবং আর আছে, তাহলে এখানে লিখবো আর স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস বি, এই বিটাকেই তো আমি হচ্ছে ডি ধরেছি তাই না, সরণ, এটা তো আমি বের করতে যাচ্ছি, তাহলে মাইনাস ডি স্কয়ার ডিভাইডেড বাই 2 সি এ, তার মানে 2 সি এর পরিবর্তে আছে আর ইন্টু আর,
তাহলে 2r r মানে r স্কয়ার। এক কাজ করি, এটা একটু আড়াআড়ি গুণ করি। কি আসে দেখি? এখানে আসে 2r স্কয়ার মাইনাস d স্কয়ার। 2r স্কয়ার মাইনাস d স্কয়ার, আর এখানে 2r স্কয়ার cos থিটা। তাহলে সমানের পাশে ট্রান্সফার করলে d স্কয়ার সমান বলতে পারি 2r স্কয়ার মাইনাস 2r স্কয়ার cos থিটা। ঠিক আছে না? তাহলে এখান থেকে বলা যায় 2r স্কয়ার যদি কমন নাও, এটা বলতে পারবে 1 মাইনাস cos থিটা। তো আশা করি এইটার সূত্র তোমরা জানো যে 1 মাইনাস cos থিটা যেটা আছে, এটাকে তুমি এভাবে কনভার্ট করতে পারো না? cos থিটাকে আমি বলতে পারি কিনা দেখো, cos 2 ইন্টু থিটা বাই 2 বলা যায়? একই জিনিস, 2 2 কেটে গেলে এটাই হয়। মানে হলো কি 1 মাইনাস cos 2a এরকম সূত্র আছে, এটা হচ্ছে 2 sin স্কয়ার এ। তাহলে আমি বলতে পারি এটা দেখো কি আসবে 2r স্কয়ার, আর এর পরিবর্তে তুমি বলতে পারবে 2 sin স্কয়ার থিটা বাই 2 এরকম আসছে। তাহলে এক কাজ করি, এটাকে একটু ঠিকঠাক করি। ঠিকঠাক করি বলতে একটু ছোট করি, তোমরাও ছোট করে নিও। তারপর হচ্ছে একটু সাইডে নিয়ে তারপর হচ্ছে এখানে লিখলেই হয়ে যাবে। তাহলে দেখো এখন কত আসছে এখানে, দেখো ডি এর ভ্যালুটা আসবে 2 ইন্টু 2 মানে 4 আর স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2। এক কাজ করে একটা দাগ দিয়ে দিই এখানে। আলটিমেটলি এটা কিন্তু ডি স্কয়ারের ভ্যালু, একটু ভালো খেয়াল করো, ডি স্কয়ারের ভ্যালু কিন্তু এটা এসেছে। আমার ডি স্কয়ার দরকার না, আমার কি দরকার? আমার ডি দরকার। অর্থাৎ তুমি ডি সমান বলতে পারো, অর্থাৎ ডি সমান রুট করে দাও, 4r স্কয়ারকে রুট করলে আসবে 2r, এবং সাইন স্কয়ার থিটা বাই 2টাকে রুট করলে আসবে সাইন থিটা বাই 2। কি সুন্দর একটা তোমার সূত্র পেয়ে যাচ্ছ তোমরা, যে সূত্রটাকে ইউজ করলেই কিন্তু আমরা এই টাইপের যে কোনো ম্যাথ করতে পারবো। এই সূত্রটাকে জাস্ট মাথায় রাখবে, যে কোনো একটা বৃত্তাকার পথে যদি একটা বস্তু ঘুরতে থাকে এবং সে যদি কোনো র্যান্ডম একটা কোণ পার করে, কাভার করে, তাহলে সে র্যান্ডম একটা কোণের জন্য এই বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। তো সূত্র যেহেতু বের হয়ে গেছে, বাকিটা কাজ কি? বাকিটা হচ্ছে শুধুমাত্র আমি করব যেটা, মান বসিয়ে দিব। একটা কাজ করে এটাকে একটু সাইডে নিয়ে যাই, একটা হচ্ছে পিছন নিচে বসালেই হয়ে যাবে। এখন দেখো ভ্যালু বসাই, 2 আর এর ভ্যালু কত 1 মিটার, সাইন থিটা বাই 2, থিটা কত 60, তাহলে 60 বাই 2, তাহলে 2 ইন্টু সাইন 30, সাইন 30 মান কত হাফ 1 মিটার। তাহলে তোমার আনসার হচ্ছে 1 মিটার। খেয়াল করো এর আগের আনসারটা কত এসেছিল, পাই বাই 3, তাই তো? পাই বাই 3 ভাগ করলে কত হয়? পাই মানে 3.14 হাবি যাবি, তাহলে উপরে 3.14 নিচে 1, যতই করো না কেন এটা 1 এর থেকে বড়ই আসবে কিন্তু, তাই তো? পাই বাই 3 অ্যাকচুয়ালি 1 এর থেকে বড়, আর এটা এসেছে 1। এখানেও কি হলো, এখানেও কিন্তু সরলরৈখিক দূরত্বটা ছোট বের হলো, বা ডিসপ্লেসমেন্টটা অলওয়েজ ছোট বের হচ্ছে। আমি যেটা বলেছিলাম মিলে আছে, তাই না? আরেকটা প্রবলেম করবো আজকে এখানে, এই প্রবলেমটাও খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। চলো দেখি কি বলা আছে এবং এটাকে সলভ করি। বলা আছে দেখো 1 মিটার ব্যাসার্ধের একটি চাকা একটি রাস্তায় অর্ধেক ঘূর্ণন সম্পন্ন করলে প্রাথমিকভাবে রাস্তার সাথে চাকার স্পর্শকারী বিন্দুটির সরণের মান কত হবে? অর্থাৎ ব্যাপারটা এরকম যে এই চাকা হচ্ছে রাস্তায় হয়ে ঘুরছে, রোল করে করে সামনের দিকে আগাচ্ছে। প্রাথমিকভাবে কল্পনা করো এখানে একটা বিন্দু ছিল, যখন সে স্টার্ট হয়নি, রোল করা স্টার্ট হয়নি, তখন চাকার সাথে মাটিতে লেগে থাকা যে বিন্দুটা, সেই বিন্দু হচ্ছে এটা। এখন এটা যখন অর্ধেক ঘূর্ণন সম্পন্ন করে এই জায়গায় পৌঁছাবে, কল্পনা করো এই চাকাটা যদি অর্ধেক ঘুরে, তাহলে এই বিন্দুটা এদিক থেকে ঘুরে 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 কি এই পয়েন্টে আসবে না? তার মানে সে যখন এই পয়েন্টে পৌঁছাবে, এটা অ্যাকচুয়ালি এই জায়গায় এসে গেছে, এই পয়েন্টে এসে গেছে। এখন আমাকে প্রশ্ন হচ্ছে, যদি সে এই পয়েন্টে পৌঁছে যায়, তাহলে আমাকে বের করতে বলেছে এই পয়েন্টটা কতটুকু সরণ কাভার করে এই জায়গায় আসলো। তো সরণ কিভাবে বের করব? এখন কথা হচ্ছে সরণ যদি বের করতে চাই, আমি তোমাকে কি বলেছিলাম, সরণ মানে হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করে ফাইনাল পয়েন্ট পর্যন্ত সরলরৈখিক যে দূরত্বটা সেটা। তাহলে এখানে একটা সরলরেখা আঁকবো আমরা।
তাহলে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত যদি আমি সরল রেখা আঁকি, এই যে সরল রেখাটা এটাই হবে তোমার সরণের ভ্যালু। আমাকে কোনো না কোনোভাবেই সরণের মানটা বের করতে পারতে হবে, তাহলেই হয়ে যাবে। তো চলো আমরা এই সরণের মানটা কিভাবে বের করা যায় সেটা দেখি। এখন দেখো, যেহেতু এই সম্পূর্ণ চাকাটা ঘুরে 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 সামনের দিকে এসেছে, তাহলে এই কারণেই তো বিন্দুটা উপরের দিকে গেছে। তাহলে এই বিন্দুটা যে সরণটা, সেটা এই দিক বরাবরও একটা আছে, আবার উপরের দিক বরাবরও আছে। এটাকে দ্বিমাত্রিক একটা সরণ কিন্তু হয়ে গেল, তাই না? একটু আগে বললাম আমি দ্বিমাত্রিক অবস্থা। কেন কেন? এই বিন্দুটা তো সামনের দিকেও গেছে, আবার একটু উপরের দিকে উঠেছে। তাহলে সামনের দিকে প্লাস উপরের দিকে যেহেতু, তার মানে এই সম্পূর্ণ জিনিসটা একটা দ্বিমাত্রিক অবস্থা। এ কারণে আমি যদি এটাকে অ্যাকচুয়ালি বের করতে চাই, আমাকে দ্বিমাত্রিক কোনো একটা কনসেপ্ট ইউজ করতে হবে। তো কিভাবে করব? আগে আমাকে দেখতে হবে সে এখান থেকে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে। মানে তার ইনিশিয়াল এখানে এক্স অক্ষ বরাবর সে আছে, এই দিক বরাবর নিচে নিচে এইখানে। আমি যদি কোনোভাবে এটা বের করতে পারি এবং এটা বের করতে পারি, ওয়াই অক্ষ বরাবর উচ্চতাটা বের করতে পারি, তাহলে আমি তো এটা বের করতেই পারবো। আমাদের হচ্ছে পিথাগোরাস দাদা তো আছেই। তো পিথাগোরাস দাদার হচ্ছে যে বেসিক সুন্দর সুন্দর একটা সূত্র দেয়া, যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার অ্যাকচুয়ালি এটা স্কোয়ার। তো আমি যদি কোনোভাবে এটা দূরত্ব বের করতে পারি, এটা দূরত্ব বের করতে পারি, তাহলে এটা দূরত্বও বের করতে পারবো, বা যেটাকে আমরা সরণ বলছি। তাহলে এই সরল এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা, সেটা কিভাবে বের করবো? একটু কল্পনা করো, এই চাকাটা যখন হচ্ছে যতটুকু একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে। একটা বৃত্তাকার জিনিস যদি একবার সম্পূর্ণ রোটেশন করে, তাহলে তার টোটাল যে অতিক্রান্ত দূরত্ব সেটা তার পরিধির সমান হয়। বাট এ তো সম্পূর্ণ অতিক্রম করেনি, সে একটি অর্ধেক ঘুরেছে। তাহলে সে পথ বরাবর এক্স অক্ষ বরাবর আসলে পরিধির অর্ধেক পরিমাণ যাবে। তাহলে এই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর তার যে অতিক্রান্ত দূরত্ব, সেটা হওয়া উচিত 2πr ডিভাইডেড বাই 2। ডিভাইডেড বাই 2 কেন? কারণ সে অর্ধেক ঘূর্ণন গিয়েছে এই কারণে। তাহলে ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটা আসছে কত? পাই আর এতটুকু প্লাস। তাহলে এক্স অক্ষ বরাবর সে বিন্দুটা কোথায় এসেছে এটা আমরা জানি। এখন সে নিচ থেকে উপরে উঠে গেছে, আগে নিচে ছিল এখন উপরে উঠেছে। তাহলে উপরে কত উপরে উঠবে? কত উপরে উঠবে দেখেই বোঝা যাচ্ছে, একটা বৃত্তের ব্যাসের সমান উপরে উঠবে। তাহলে একটা বৃত্তের ব্যাসের সমান যেহেতু উপরে উঠেছে, তাহলে একটা বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাসকে আমি বলতে পারি 2r, ব্যাসার্ধের ডাবল। তাহলে তুমি দেখো, এতটুকু দূরত্ব পেয়ে গেলে, উপরের দূরত্ব পেয়ে গেলে, অর্থাৎ তুমি পেয়ে যাবে পিথাগোরাসের সূত্র অনুসারে ডি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বা আমি বলতে পারি পাই আর হোল স্কয়ার প্লাস 2r হোল স্কয়ার, অর্থাৎ পাই স্কয়ার আর স্কয়ার প্লাস 4r স্কয়ার। এখানে আর স্কয়ার কমন নিতে পারি, পাই স্কয়ার প্লাস 4 ইন্টু আর স্কয়ার। এখানে ভ্যালু বসিয়ে দিলে হয়ে যাবে, তারপর রুট করে দিব আর কি। অর্থাৎ ডি সমান পাই স্কয়ার প্লাস 4 ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার বলা ছিল, 1 স্কয়ার, একে জাস্ট রুট করে দাও। তো ভাবছিলাম ক্যালকুলেটর বের করব না, বাট করতে বাধ্য হলাম। দেখি একটু কত আসে এখানে। তাহলে পাই স্কয়ার প্লাস 4 একে রুট করলেই হয়ে যাচ্ছে, এটা আসে 3.72। তাহলে এই যে ভ্যালুটা আসবে সেটি আসবে 3.72 মিটার। তো এই হচ্ছে মোটামুটি আমার যে ভ্যালুটা, সেটা সরি এটাই হচ্ছে আনসার 3.72। এটা তোমার আনসার। এবং এই ছিল আমাদের সরণ কি জিনিস, দূরত্ব কি জিনিস, এবং তার রিলেটেড কিছু 2-3টা প্রবলেম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা কেমন লেগেছে আমি জানি না, বাট যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এমন ক্লাস তোমাদের প্রয়োজন কিনা। এবং ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তোমরা হচ্ছে লাইক করো, এবং যদি ভালো লাগে আর কি, নাহলে আনলাইকও করতে পারো, তোমাদের ইচ্ছা। কিন্তু তোমরা হচ্ছে ফ্রেন্ডদের সাথে অবশ্যই তোমরা এটা শেয়ার করবে। আর কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টে জানাবে সেগুলো, এবং তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করবে এই চ্যানেলে। পরবর্তীতে তাহলে আমরা নতুন আরেকটা ক্লাস নিয়ে হাজির হব। ঠিক আছে? তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। টাটা, সালাম আলাইকুম।